আমি আমার এই ভিডিওতে ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলের দৃষ্টি আকর্ষণ করছি। একটা কথা তো শুনতে চাই। আমরা শুনতাম বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় আছে, তো তাদেরকে কি বের করছেন? আপনি যখন ক্ষমতায় ছিলেন না, যখন আপনি পদ পাননি, অনেক সময় বলতেন, কিন্তু আজকে দেখেন ইলিশ মাছ পাঠানোর ব্যাপারে আপনি ব্যাখ্যা দিয়েছেন, ফাইন, সুন্দর, কিন্তু বিপরীতে ওপার বাংলা থেকে কি শব্দ আসছে? ৩ দিন আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে বলছিল যে বাংলাদেশিদেরকে উল্টা করে ঝুলাবে, আর ৩ দিন পরে যখন আমরা ইলিশ দিলাম, এর পরপরই আপনার ভারত কি বলছে যে বাংলাদেশকে ভাইঙ্গা আলাদার একটা রাষ্ট্র করার সক্ষমতা আছে। আপনি চিন্তা করেন, এরা বলছে যদি ভারত চায় বাংলাদেশকে ভেঙে দুইটা বাংলাদেশ করার সক্ষমতা আছে। এখন তার এই কথাটারে আমি কিন্তু হালকা নেই। আপনি দেখেন এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে জুমল্যান্ড নামক আলাদা একটা স্বতন্ত্র রাষ্ট্র তৈরির পরিকল্পনা চলছে, সেই একই জিনিসের কিন্তু ইঙ্গিত আসলো। আবার আওয়াজটা কই থেকে আসছে দেখেন, ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্রদল ত্রিপুরা মথা, ত্রিপুরা মথার শীর্ষ যে নেতা আছে প্রদ্যুৎ কিশোর, সে বলছে বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরির সক্ষমতা ভারতের আছে। বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে গতকালকে ত্রিপুরায় এক বিশাল মিছিল বের করেছে এই রাজনৈতিক দলটি। বাংলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি তার বক্তব্য, যদি ত্রিপুরার সাহায্য না করত তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তি বাহিনী বলে কিছু থাকতো না। সে বলছে যে ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন। তার বক্তব্যের আরেকটা অংশ খেয়াল করেন, সে বলছে কিন্তু এখন এই বন্ধুত্ব আর নাই। তার মানে বন্ধুত্বটা ছিল শেখ হাসিনার সরকারের সাথে বা শেখ হাসিনার সাথে, যেহেতু এখন ক্ষমতায় আওয়ামী লীগ নাই, সুতরাং ত্রিপুরার আর বাংলাদেশের সাথে বন্ধুত্ব নেই বা ভারতের বন্ধুত্ব নেই। তারপর সে বলছে যদি বাংলাদেশিরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে, আমি তাদের মনে করিয়ে দিতে চাই পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছি আমরা। তার মানে দেখেন পুরোনো সেই কথা দিন শেষে এসে সত্যিই প্রমাণিত হচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশকে দুইটা পার্ট করার জন্য ভারতই তৎকালীন সময় পরিকল্পনা করেছিল, বা লজিস্টিক সাপোর্ট বলেন, ইন্টারন্যাশনাল সাপোর্ট বলেন, জনবল বলেন, মুক্তিবাহিনীর তৈরি বলেন, সকল কিছু মিলিয়ে ভারত একটা পরিকল্পনা করেছিল। তার কথায় এই কথাটা আবারও আলোচনায় উঠে আসছে। বলা হচ্ছে বাংলাদেশ ভেঙে দরকার হলে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতা ভারতের আছে। যদি তারা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে আমরা চুপ থাকবো না। মানে কি যে ভাষা ব্যবহার করতে ইচ্ছে করে। তো তার বক্তব্য, তার পরিবার আগে ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, কুমিল্লা এবং চট্টগ্রামকে শাসন করত, ওই সময় সবাই মিলেমিশে থাকতো, কিন্তু এখন সেই অবস্থা নেই। এখন বিষয়টা ক্লিয়ার তো, আমাদের পার্বত্য অঞ্চলে যে হঠাৎ করে এই জুমল্যান্ড বানানোর জন্য একটা গ্রুপ তৈরি হয়ে গেল, সেনাবাহিনীকে সেখান থেকে ক্যাম্প থেকে সরানোর জন্য হুমকি তৈরি করা হলো, মানে সব কিছু মিলেয়া যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিটার পেছনে ভারত যে আসলেই গুটিবাজি করছে এটাই তো প্রমাণিত। তার মানে ত্রিপুরা কয়েকদিন আগে বন্যার পানি নিয়ে এরা যে ব্যাখ্যা দিছে, সেই ব্যাখ্যাটা এখন আর গ্রহণযোগ্য না। এখন এই ধরনের বক্তব্যের পাল্টা ভিডিও আমরা বানাইলে এগুলো আসলে কোনো কাজে দিবে না। কথা বলার দরকার কার? ডক্টর আসিফ নজরুলদের। চোখে চোখ রাইখা এই মাথা মোথা যেগুলো আছে এদের বিরুদ্ধে শক্ত ভাষা যদি আমরা দিতে না পারি, এরকম আওয়াজ করি, তাহলে তো ভাই লাভ হবে না। আপনি চেয়ারে বসার আগে অনেক কথাই বলা যায়, চেয়ারে বসার পরে যখন একটা কাজ করা যায় তখন বোঝা যায়। এ পর্যন্ত আমরা আমাদের অন্তর্বর্তী সরকারের যারাই আছেন ভারতের বিরুদ্ধে বা ভারতের ইস্যুতে সবাই কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন। কেউ রপ্তানির ব্যাখ্যা আমাদেরকে শিখাচ্ছেন, কেউ আবার উপহারের ব্যাখ্যা শিখাচ্ছেন। কাজের কাজ দিন শেষে কোনো কিছুই হচ্ছে না। তো আমরা দেখতে চাই এটা নিয়ে সরকারের ভূমিকা কি থাকে এত বড় স্পর্ধা একটা দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলার পরে। গতকালকে জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেই বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই বুঝে শুনে দিয়েছেন। সেই বক্তব্যটা রাইট নাও এটার দায়ভার আসলে কাদের উপর পড়ছে? অন্তর্বর্তী সরকারের উপরে কে পড়ছে, নাকি আসলে আওয়ামী লীগের উপর পড়ছে? আওয়ামী লীগ তো রাষ্ট্র ক্ষমতায় নেই, আওয়ামী লীগ বাংলাদেশেও নেই, এই মুহূর্তে সেট আপটার মধ্যেও আওয়ামী লীগ নেই। তাহলে তারেক রহমানকে কারা দেশে ঢুকতে দিচ্ছে না?
এই সরকার পতনের পরের দিনই তারেক রহমান দেশে আসার ঘোষণা দিয়েছিলেন। তারপর সেখান থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছেন, একটা লম্বা সময় হয়ে গেছে, তাও তিনি কখন দেশে ফিরবেন এ নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। আর এই সকল ইস্যুকে কেন্দ্র করে গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ক্ষোভ ঝেড়েছেন। কার উপরেই ক্ষোভ ঝাড়লেন? তিনি বললেন যে কোনো রকম তালবাহানা সহ্য করা হবে না। মানে কারে সহ্য করা হবে না এখন আর? আচ্ছা, পার্ট টুতে বলছেন সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে। এই বক্তব্যগুলো যখন আওয়ামী লীগ সরকারের আমলে দিত তখন আমরা ভাবতাম মামলার বাদী বিবাদী, উইটনেস, আদালত, পুলিশ, ইনভেস্টিগেশন রিপোর্ট সকল কিছু আওয়ামী লীগের সেটেলমেন্ট বা সেট আপের মধ্যে আছে, সুতরাং তারেক জিয়া দেশে আসা মাত্রই গ্রেপ্তার হবে। কিন্তু এখন আসলে এই জিনিসগুলো কারা করছে যে তাকে দেশে ফেরার সুযোগ দিচ্ছে না? আওয়ামী লীগ তো আর নাই, বা তাদের সমমনারা এখন এই জায়গায় নাই। তারেক রহমানের ইস্যুতে যদিও দুই চারজন থাকে আওয়ামী লীগের কথা বলার টু শব্দ পর্যন্ত এখন সাহস হবে না। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলোকে প্রত্যাহার করা না হলে কখনো নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না। কাদের? অন্তর্বর্তী সরকারের, নাকি সরকারের বিভিন্ন সেক্টরের দায়িত্বে থাকা বিভিন্ন যারা কর্তা ব্যক্তি আছেন? তবে দীর্ঘদিন যাবত অভিযোগ যে আওয়ামী লীগ সরকার চলে গেলেও আওয়ামী লীগের যে সেট আপটা সেটা এখনো প্রশাসনে রয়ে গেছে। কিন্তু তারেক রহমানের ইস্যুটা একটা ভিন্ন ইস্যু। বিএনপির মহাসচিব বলছেন যে শেখ হাসিনা পালালেও সংকট কাটেনি। মানুষ বিশ্বাস করে অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে একটি ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বলছেন আওয়ামী লীগ এখনো বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে, চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আচ্ছা, ওইগুলা হচ্ছে আলাদা কথা, আমরা বুঝলাম। কিন্তু তারেক রহমানের ইস্যুটাতে তিনি বলছেন যে এখানে অন্য ইস্যু যে যারা একদিন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছিল তারাই এখন দুর্নীতির দায়ে কারাগারে আছে। পাশাপাশি যৌক্তিক সময় মানে অনেক বেশি সময় না, যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের মঙ্গল হবে। অতি দ্রুত সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করবে। কার বিরুদ্ধে করবেন? ক্ষমতাসীন সরকার। হুইজ দ্যাট ক্ষমতাসীন সরকার? ডক্টর ইউনূসের সরকার। আর ডক্টর ইউনূস সাহেবের সরকারের মধ্যে ডক্টর আসিফ নজরুল ইসলাম, যিনি 5ই আগস্ট পর্যন্ত বা 6-7 আগস্ট পর্যন্ত বিএনপি এবং জামাতের কাছে একজন আদর্শবান নেতৃত্ব, সৎ সাহসী মানুষ ছিলেন, উঠতে বসতে সালাম পাইতেন, সেই আসিফ নজরুল আজকে উঠতে বসতে গালিও খাচ্ছেন, হাহা রিয়েক্ট পাচ্ছেন। কারণ তাদের কাছে মনে হচ্ছে আসিফ নজরুল ইসলাম বেসিক্যালি মনে মনে হয়তোবা আওয়ামী লীগ, অথবা তিনি আওয়ামী লীগের প্রতি অনেকটা দুর্বল। কারণ তার হাতে যে সেক্টরগুলো আছে এগুলো কিন্তু আইনি সেক্টর, টোটাল সেক্টরটা ওনার হাতে। আবার উনি কেন এতগুলো মন্ত্রণালয় রাখছেন এটা নিয়ে অনেকে বক্তব্য দিচ্ছেন। নানান ইস্যু যে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি পেছনে বঙ্গবন্ধুর ছবি ঝুলাই রাখছেন সেটাও উচিত হচ্ছে না। মানে নানান প্রশ্ন। মানে আবার এমনও বলা হচ্ছে এই সরকার যখন শেষ হবে আপনারা কিন্তু বাংলাদেশেই থাকবেন, মানুষ কিন্তু এগুলোর হিসাব নিকাশ করবে। এক ধরনের অলিখিত একটু হুমকি ধামকি ওটাকে বলতে পারি আমরা, এগুলোও দেওয়া হচ্ছে। এখন আসিফ নজরুল ইসলাম কি তারেক জিয়াকে দেশে ঢুকতে দিচ্ছেন না? বা মামলাগুলো আসলে কে প্রত্যাহার করবে? ডক্টর ইউনূস হচ্ছে প্রধান উপদেষ্টা। এখন আইন আদালত এই সেক্টরটা হচ্ছে ডক্টর আসিফ নজরুল ইসলামের কাছে। তো বলা হচ্ছে যে আপনার ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারকে পরাজিত করার পর দম ফেলার সুযোগ পেয়েছেন। এই সুযোগ একদিনে তৈরি হয়নি। তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, ক্ষমতা ধরে রাখতে প্রশাসন, বিচার, অর্থনৈতিক তো অনেক কিছু বলা হচ্ছে। এখন এই তালবাহানা কার বিরুদ্ধে সহ্য করা হবে না? আর তারেক রহমানকে দেশে আসার সুযোগটা আসলে কে দিবে? তো এটা তো সরকারই দিবে, ডক্টর ইউনূসের সরকারই এখন দিতে হবে যে হ্যাঁ একটা নির্বাহী আদেশে যতগুলো মামলা আছে সেগুলোকে প্রত্যাহার করাবে। যেমন ছাত্র আন্দোলনের ইস্যুতে ওই মুহূর্তে জুলাই আগস্টে যারাই বিএনপি, আওয়ামী লীগ, জামাত, ছাত্র অছাত্র যারাই গ্রেপ্তার হয়েছিল এক নির্বাহী আদেশে কিন্তু সবাইকে মুক্ত করে দেওয়া হয়েছে। সম্ভবত এরকমই কিছু চাচ্ছেন বিএনপির বিরুদ্ধে গত 16 বছর যতগুলো মামলা আছে, তারেক রহমানের বিরুদ্ধে যতগুলো মামলা আছে সবগুলো শেষ করে দিতে হবে। এখন তারেক রহমান দেশে আসলে গ্রেপ্তার হতে পারেন, তাকে আইনের কাঠগড়ায় ফেলে দেওয়া হতে পারে, -2 ফর্মুলা চলছে, নানান আলোচনা কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা রাজনীতির মাঠে চাঙা আছে। সম্ভবত এটা কি কিছুটা ভয়ের হিসাবেও দেখা হচ্ছে, যার কারণে তারেক রহমান তিনি দেশে আসছেন না। আসলে কোথায় কি হয় সেটাও একটা প্রশ্ন। তো দেখা যাক এটার ব্যাপারে সিদ্ধান্ত কি আসে।